বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক বিস্ময়কর ইতিহাস। মালদার 22 গজ প্রাচীর। শুনতে একটা সাধারণ প্রাচীর মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন রহস্য, যুদ্ধ, ষড়যন্ত্র, প্রেম আর হারিয়ে যাওয়ার এক রাজ্যের করুণ কাহিনী। চলুন শুরু করি আমাদের রহস্য ভ্রমণ। প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল 1442 সাল থেকে 1459 সাল পর্যন্ত। সেই তখনকার যে রাজ দরবার, সেটাকে প্রোটেক্ট করার জন্যই এই প্রাচীরটি তৈরি করা হয়। স্থানীয়দের মুখে মুখে নানা গল্প ছড়িয়ে আছে এই 22 গজ নিয়ে। আর এই যে এটা হচ্ছে সেই 22 গজ প্রাচীর। পল্লব নিয়ে থাকে না, একটা করে হাফ প্যান্ট পরে আর সুন্দর একটা টুপি নিয়ে, ওইগুলা থাকতো এখানে একজন একজন করে বাহিনী হিসাবে থাকতো। আর ওই যে উপরেও হয়তো ওদের দেখার একটা জায়গা ছিল, যে ওই দিক থেকে আক্রমণ হলো বা কোনো কেউ আসলো দূর থেকে, হ্যাঁ, সেইগুলো ওরা দেখতো। এই যে মাঝখানে ছিদ্র আছে, তো ওইটা হচ্ছে মেন যে রাজবাড়ি বলা যায়, তাই না? রাজবাড়ি, তখনকার গৌড়ের রাজার রাজবাড়ি। সেই রাজবাড়িকে প্রোটেক্ট করার জন্যই এত বড় একটা প্রাসাদকে ঘেরার জন্য এই 22 গজের প্রাচীর তৈরি করা হয়েছিল। সেই সময় কিভাবে বানানো হয়েছিল সেই সময়, অস্বাভাবিক সৌন্দর্য। এগুলো মাটি দিয়েই তো তৈরি, মানে মাটি দিয়ে গাঁথা। হ্যাঁ, মাটি দিয়েই গাঁথা, কিন্তু সিমেন্ট না, মাটি না, ঠিক এটা ওই কি বলে চুনসুরকি টাইপের কিছু একটা নাম আছে, হ্যাঁ, সেইগুলো দিয়েই তৈরি। আর ওই যে ওই পাশটাতে দেখি কেমন আছে, এইগুলো সব প্রাচীন জিনিস, দেখার মতো জিনিস। হ্যাঁ, গৌড়ের রাজারা এখানে রাজত্ব করে গেছে যখন, তখন সেই সময়কার এই যে প্রাচীর এত সুন্দর, এখনো মানে দাঁড়িয়ে আছে প্রাচীরটা, কি সুন্দর। ওই যে উপরে গাছ হয়ে গেছে। হ্যাঁ, মালদার আম বাগান যেটা আমরা বলি, যে মালদায় প্রচুর আম পাওয়া যায়, মালদার আম বিখ্যাত। এই যে এইরকম সব আম বাগান থাকে, কাছে নিয়ে আসো। এই যে এইরকম সব আম বাগান থাকে। কোন জায়গাতে আম থাকে দেখো। এখন আমের সময় না, কিন্তু এই যে বাগান যেটাকে বলে আম বাগান কিরকম দেখতে, এই যে এরকম সব দূরে একটা করে লাইন সিরিয়াল মতো আমের চাষ করা হয়। এখন আমরা যাব যে গৌড়ের দুর্গ, তাই সেটা তো এখন মনে হয় কিছুই নাই, ধ্বংসাবশেষ আছে, যেইখানে যাব। আর ওখানে একটা শুটিং চলছে দেখলাম। চারিদিকে আম বাগানের মাঝখানে যে ধ্বংসাবশেষটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকটা, সেইখানেই ছিল মেন যে রাজদরবার। তাকে কেন্দ্র করেই এত সুব্যবস্থা ছিল। এখন কালের স্রোতে শুধুই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখব জায়গাটি। সেরকম কিছুই নেই, শুধু এই উঁচু উঁচু ঢিবি। বিভিন্ন সময়ে যে ধ্বংসস্তূপগুলোকে খনন কার্যের মাধ্যমে পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, তারই একটি প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে ঘুরে ঘুরে আবার দেখানোর চেষ্টা করব। গৌড় শহরের ঠিক মাঝখানে এক বিশাল রাজপ্রাসাদ ছিল, যা একসময় বাংলার সুলতানদের রাজকীয় আসন ছিল। এই প্রাসাদের কিছু ধ্বংসাবশেষ এখনও দেখা যায়, যেগুলো বলে দেয় একসময় এখানে কত জাঁকজমকপূর্ণ জীবন চলত। আমি এই সময় দেখতে পাচ্ছি এই ঠিক আমার সামনে একটি মাথার খুলি। তো এটা তখনকার ছিল কি এখনকার সেটা বলা যাচ্ছে না, তবে সম্ভবত এটা তখনকারই ধরে নেওয়া যাক। তো এটা আমরা দেখলাম, খুবই একটা ভয়ানক ব্যাপার। যাই হোক, আর এই রাজপ্রাসাদের এক পাশে ছিল নদীর ধারে স্থাপিত নৌবন্দর, যার মাধ্যমে গঙ্গা ও মহানন্দা নদীর জলপথে আসতো বিদেশি বণিকরা। এই নৌবন্দর দিয়ে চাল, চিনি, রেশম, লঙ্কা, কিশমিশ, হাতির দাঁত ইত্যাদি রপ্তানি হতো বলে জানা যায়। পারস্য, চীন থেকে আসতো মশলা। বন্দরে ছিল কাস্টম অফিস, গুদাম, বণিকদের রেস্ট হাউস, গোয়েন্দা কক্ষ। মার্কো পোলোর সমসাময়িক এক আরব পর্যটক লিখেছিলেন, গৌড়ের বন্দর ছিল এমন এক গেটওয়ে, যেখানে সকালে আসতো চীনের জাহাজ আর সন্ধ্যায় যেত মালদ্বীপগামী জাহাজ। গৌড়ের রাজপ্রাসাদ ছিল কেবল রাজাদের থাকার জায়গা নয়, ছিল এক বিশাল প্রশাসনিক কেন্দ্র। সুলতানদের দরবারি আলম নামে পরিচিত এই রাজসভা ছিল এক সুসজ্জিত ও গম্ভীর স্থানে। রাজসভা বসত প্রতি সপ্তাহে 3 দিন। সুলতানের সঙ্গে বসতেন কাজী, উজির, বক্সি। গৌড় রাজপ্রাসাদের পাশে ছিল এক বিশাল সামরিক চৌকি। এখানে
প্রশিক্ষণ পেত রাজদরবারের 30,000 সৈনিক, ছিল কামারখানা, অস্ত্রাগার, নৌসেনা ছিল বিশেষভাবে প্রশিক্ষিত, যাদের কাজ ছিল নদীপথে শত্রুদের রুখে দেওয়া। গৌড় শহরে প্রবেশের জন্য ছিল 3টি গেট। একটি হলো কোতোয়ালি দরজা, দ্বিতীয়টি ঢোলবাজি দরজা ও তৃতীয়টি যমুনা দরজা। সবগুলোতেই পাহারাদার ছিল দিনরাত। আজকের গৌড়ে দাঁড়ালে বোঝাই যায় না একদিন এখানে গমগম করত রাজসভা, ব্যবসা বাণিজ্য। স্থানীয়রা বলেন যে রাতের সময় কেউ কেউ অদ্ভুত আওয়াজ শোনেন, যেন কেউ ধাপে ধাপে হাঁটছে। কেউ বলেন এটি রাজাদের আত্মার আনাগোনা। গৌড়ের প্রাচীর আজ ভেঙে পড়েছে, রাজপ্রাসাদটি মাটিচাপা পড়ে গেছে, নৌবন্দর হারিয়ে গেছে ইতিহাসে। তবে এই ধ্বংসস্তূপের মধ্যেই আজও বেঁচে আছে বাংলার এক বিস্মিত সাম্রাজ্যের ইতিহাস, যা আমাদের বলে গৌরব চিরস্থায়ী নয়, ইতিহাসের পাতাই একমাত্র সাক্ষী। এই সুলতানি আমলেই প্রচলিত হয়েছিল সোনার টঙ্ক, রূপার গণ ও তামার মুদ্রা। গিয়াসউদ্দিন আলম শাহ নিজস্ব মুদ্রা চালু করেন, যাতে ছিল আরবি হিজরি লিখিত শিলালিপি। এই মুদ্রাগুলো এখন কলকাতা মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। শিক্ষার দিক দিয়েও গৌড় পিছিয়ে ছিল না। এখানে পাঠশালাগুলিতে পড়ানো হতো ফার্সি, আরবি, সংস্কৃত, গণিত, জ্যোতিষবিদ্যা ও ইতিহাস। আজ গৌড় শুধুই এক পর্যটন স্থল নয়, এটা এক প্রতীক, যেখানে ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার উত্থান ও পতন, ধর্মীয় সহাবস্থান, স্থাপত্য, সংস্কৃতি ও মানবিক সম্প্রীতির এক নিদর্শন। তাই তো ইতিহাসবিদ সৈয়দ আবুল কালাম আজাদ একবার বলেছিলেন, যে জাতি গৌড়কে জানে না সে বাংলার ইতিহাসের অর্ধেকই জানে না। এবারে বলবো গৌড়ের পতন সম্ভবত কী কারণে হয়েছিল। ইতিহাসের রক্তমাখা মোড় 1575 সালে মুঘল সম্রাট আকবর বাংলায় অভিযান চালান। তার সেনাপতি মুনিম খাঁ গৌড় আক্রমণ করে বসেন। মুঘলদের আগুনে গৌড়ের প্রাসাদের একাংশ ধ্বংস হয়ে যায়। এরপর আসে দুর্ভিক্ষ ও প্লেগ। মহানন্দা নদীর গতি পরিবর্তনের কারণে বন্দর ভেঙে পড়ে, ফলে রাজপ্রাসাদ ও প্রাচীর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। এই ধ্বংস এতটাই চূড়ান্ত ছিল যে গৌড় শহর প্রায় জনশূন্য হয়ে পড়ে। তো আমরা কিছুটা ইতিহাস জানলাম এবং এখন দেখছি এই যে সেইখানে শুটিং চলছিল। খুব ভালো লাগলো এইখানে এসে, এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।